গণমাধ্যমে অনেকেই বিশ্লেষণ করছেন এরকম যে এপ্রিল ফুল বানাতে চান কিনা ডক্টর ইউনূস। ডিসেম্বর, ফেব্রুয়ারি এবং মার্চে তারা ইলেকশন করছেন না, তারা এপ্রিল মাসে ইলেকশন করছেন, যাতে এই মুক্তিযুদ্ধের আবেগ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি সারা মাসে এমনিতেই কিন্তু মানুষ মনে করে এই মাসগুলিতে। ফলে তারা ইলেকশনে এই মুক্তিযুদ্ধের প্রভাবকে খর্ব করার জন্য এপ্রিল মাসে নিয়ে গিয়েছেন নির্বাচনটা। স্যার আপনি 5 বছর থেকে যান বললে উনি থাকবেন, কিসের ভিত্তিতে থাকবেন? ভোট নিতে হবে না? অনির্বাচিত সরকার 5 বছর ধরে থাকবে কেন? কি মানে কেউ কি ফেরেশতা নাকি যে ওনারা খালি দেশ বদলাতে পারেন? বাংলাদেশে আর কোনো লোক নাই দেশ চালানোর মতো? ঐতিহাসিক অবদান ডক্টর ইউনূসের, তাকে অনুপ্রাণিত করেছে। তিনি তার সফর মানে এই সফরকে সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশার কথা বলছেন তার চিঠিতে। অন্যদিকে ওখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ সেখানে কালো পতাকা মিছিল করছে। উনি তো ব্রিটিশ হিসেবে চিঠিটা দিয়েছেন, উনি তো শেখ হাসিনা বোনের মেয়ে হিসেবে দেন নাই। এইটাই হচ্ছে তার স্ববিরোধিতা। কিন্তু যখন দরকার পড়ে তখন উনি বোনের মেয়ে, আর যখন দরকার পড়ে না তখন উনি ব্রিটিশ এমপি। কিন্তু এটা আওয়ামী লীগের জন্য আসলে কেমন, যেখানে তিনি আসলে অনুপ্রাণিত হচ্ছেন ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে, আর আওয়ামী লীগ মানে শেখ হাসিনা তো তাকে সবসময় সুদখোর, জঙ্গি, খুনি ইত্যাদি বলেই যাচ্ছেন। আওয়ামী লীগের গর্ত নিজে খুঁড়ে সেই গর্তের মধ্যে পড়েছে, এখন আওয়ামী লীগ অন্যের ঘাড়ে দোষ দেয়। তাদের লজ্জা পাওয়া উচিত। এবং আজকে যে টিউলিপের চিঠি, এটাই তো আওয়ামী লীগের জন্য একটা মরার উপরে খাড়ার ঘা, একটা চটকনা। জিএম কাদেরের বাড়ি ভাঙতে গেল, পরে রংপুরের লোকজন মাইন্ড করলো। কই রংপুরের লোকজন তো ইকবালুর রুমের বাড়ি পোড়ানোর সময় মাইন্ড করলো না কেন? কারণ জোর করে ক্ষমতায়। প্রফেসর ইউনূসের পদত্যাগের বিষয়টি একটি নাটক, একটি ভাওতা। এই জুলাই আন্দোলনের একটি বড় স্লোগান ছিল, নাটক কম করো পিও। গ্রামীণ ব্যাংক কি ইনকাম করে কার টাকার থেকে? জনগণের টাকার থেকে। লোন দেয়, লোন জনগণ সুদে আসলে পরিশোধ করে। সেই সুদে আসলে পরিশোধের যে প্রফিট, সেই প্রফিট থেকে কর দিবে, উনি দিতে চায় না। ব্যাপক আলোচনা, সমালোচনা এবং ক্ষোভের জন্ম দিয়ে ভিআইপি প্রটোকলে গত মাসে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশেও ফিরেছেন তিনি। কেন তাকে গ্রেফতার করা হলো না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অভিযোগ প্রমাণিত না হলে গ্রেফতার নয়। এদিকে সামনে বছর এপ্রিলেই হবে নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। হতাশা ব্যক্ত করে বিএনপি আগের মতোই ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানাচ্ছে। এমন পরিস্থিতিতেই যুক্তরাজ্য সফরে গেছেন প্রধান উপদেষ্টা। সেখানে সাক্ষাৎ হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে। নিজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সাক্ষাৎ চেয়েছেন শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীও। এসব নিয়ে আলোচনা আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাবেন। এই কদিনে আসলে অনেকগুলো ইস্যু জমে গেছে কথা বলবার মতো। আমি যেহেতু অনেক ইস্যু আপনার কাছ থেকে একটু সুনির্দিষ্ট করে বা ছোট ছোট করে শুনতে চাইবো। শুরু করি একটু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি দেশ থেকে যখন থাইল্যান্ডে গেলেন চিকিৎসার জন্য, তখন অনেক আলোচনা সমালোচনা হলো, অনেক ঘটনা ঘটে গেল আসলে। তারপরে তিনি 1 মাস পরে দেশে ফিরেও আসলেন চিকিৎসা শেষে। এই পুরো ঘটনাটা আপনি কিভাবে দেখেন সেটি নিয়ে একটু শুনতে চাইবো। এবং সাথে সাথে এটিও যে তিনি ফেরার পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, তিনি উত্তর দিলেন যে ফৌজদারি মামলার তদন্তে দোষ বা অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না। এই জন্য একটু এই ব্যাখ্যার প্রেক্ষিতে প্রশ্ন করতে চাই। সম্প্রতি অভিনেত্রী, ধরুন নুসরাত ফারিয়া থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী যাদের গ্রেপ্তার করা হয়েছে, সাংবাদিক যাদের গ্রেপ্তার করা হয়েছে, বা সেরিনা হায়াত আইভির মতো রাজনীতিবিদ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আসলে সব দোষ প্রমাণিত হয়েছে বলেই আমরা মনে করবো তাহলে? এই স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন। উনি একবার মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছিলেন। উনি যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে গিয়েছেন, তখনও যেসব মন্তব্য করেছেন তার মধ্যে একটা ছিল ইন্টারপোল দিয়ে তাকে দরকার হলে ফেরত আনা হবে। এখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন চেইন স্মোকার ছিলেন, এবং যেহেতু তার অসুখের বিষয়টি প্রকাশিত হয়ে গিয়েছে, তাই আমি এটি বলতে পারি এখন তিনি লাং ক্যান্সারের রোগী এবং ফুসফুসের অ্যাডভান্সড ক্যান্সারের রোগী। তার চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। এই বিষয়টি নিয়ে তার সঙ্গে যে ধরনের অবমাননা করা আচরণ করা হয়েছে, যে ধরনের বক্তব্য রাখা হয়েছে, এটা একজন প্রাক্তন রাষ্ট্রপতি, 5 বারের এমপি এবং সংসদের স্পিকার, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি পদে তিনি ছিলেন, স্পিকার এবং রাষ্ট্রপতি। তো মোট 3টি গুরুত্বপূর্ণ পদ, তার মধ্যে 2টিতেই তিনি ছিলেন। এরকম একজন লোক যার বয়স 80-র বেশি, এরকম একজন লোক বিদেশে গিয়েছেন চিকিৎসা করতে। তার বিষয়ে যে ধরনের আলাপ করা হয়েছে, যে ধরনের বক্তব্য রাখা হয়েছে, যেভাবে এক ধরনের ধারণা তৈরি করা হয়েছে যে তিনি পালিয়ে গেছেন, তিনি আর ফিরবেন না, তিনি দেশত্যাগ করেছেন,
আমি মনে করি যে এটি অত্যন্ত অবমাননাকর এবং এটা এক ধরনের নীচতা, মিননেস। কিন্তু আসলে তো এটা অনেকেই গেছেন, যারা রাজনৈতিক, গেছেন তারা তো ফিরছেন না, আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা, তো সেটা মনে তাদের করাটা তো। ফেরা না ফেরার সাথে তো তার যাওয়াটা তো না না না, তাদের যাওয়া না যাওয়া আর ওনার যাওয়া না যাওয়ার মধ্যে তফাৎ আছে। উনি যখন গিয়েছেন উনি চিকিৎসার্থে যাচ্ছেন, চিকিৎসার কাগজপত্র দিয়েই গিয়েছেন, এবং তার চিকিৎসার কাগজপত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও ছিল, এবং তাকে যারা যেতে দিয়েছেন তারা জানতেন যে তার চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন এবং রোগটি কি সেটাও তারা জানতেন। ফলে আমি মনে করি না যে অন্যদের চলে যাওয়া আর তার চলে যাওয়া একই রকম। অন্যরা চলে গিয়েছে 5ই আগস্টের আশেপাশে, অন্যরা চলে গিয়েছে 626 জনের লিস্টের মধ্যে লুকিয়ে থেকে। উনি 626 জনের লিস্টেও ছিলেন না, উনি লুকিয়েও থাকেন নাই, উনি পালিয়েও যান। উনি পালাতে চাইলে তো আগেই পালাতে পারতেন। ফলে আমি মনে করি তার সঙ্গে যে আচরণটি করা হয়েছে এটি অবমাননাকর, এবং এই ধরনের অবমাননার সংস্কৃতি চালু করা হলে ভবিষ্যতেও রাষ্ট্রপতিরা এবং ভবিষ্যতেও যারা এই ধরনের সম্মানজনক পদে থাকবেন তারাও একই ধরনের অবমাননাকর পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো যাবে। এবং এই বিষয়গুলি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে বাধা। যারা সংস্কারের কথা বলছেন, যারা বলছেন আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, তারা যখন এই ধরনের আচরণ করেন তখন তাদের সংস্কারের উদ্দেশ্য এবং সংস্কারের প্রতি তাদের যে আহ, সততা, সংস্কারের প্রতি তাদের কমিটমেন্ট, এইগুলি নিয়ে প্রশ্ন করার সুযোগ ওঠে। এবং সেটাই হয়েছে। যারা বলছেন যে তারা রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন, তারা দেশের গণতান্ত্রিক সংস্কৃতি নিয়ে আসবেন, তারা সংস্কারের মাধ্যমে বাংলাদেশের খোলনলচে বদলে দিবেন, তারা বিগত স্বৈরাচারী শাসকদের মতোই আচরণ করছেন এবং একই ধরনের মন্তব্য করছেন যেটা তিনি এখনো করেছেন। আর নুসরাত ফারিয়াকে শুধু গ্রেপ্তার করা হয় নাই, এরকম আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় নাই, কেবল অভিযোগের ভিত্তিতে। ফলে এই কাণ্ডগুলিও আসলে এইসব যুক্তিতর্ক দিয়ে ডিফেন্ড করা যাবে না। আমার মনে হয় সংস্কারের একটা প্রথম বিষয় হতে পারে, আমাদের মন্ত্রীরা উপদেষ্টারা তো কখনো নিজের ভুল স্বীকার করেন না। এই স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত তিনি যে আবোল তাবোল কথা বলেছেন এটার জন্য নিজের ভুল স্বীকার করা এবং এক ধরনের সরি বলা, এক ধরনের মার্জনা ভিক্ষা করা। আচ্ছা, এই যে মানে আপনি বলছেন এই কথাগুলোকে আবোল তাবোল কথা, এই তাকে তিনি যখন দেশ ছাড়েন, আব্দুল হামিদ যখন দেশ ছাড়েন, তারপরে যেই হট্টগোল শুরু হয়ে গেল, তার প্রেক্ষিতে একটা তদন্ত কমিটিও গঠিত হয়েছিল 3 জন উপদেষ্টাকে নিয়ে। তদন্ত কমিটি তারা এখনো 1 মাসও তারা প্রতিবেদন দেন নাই, মানে তদন্ত কমিটিতে ছিল যে তিনি তারা কিভাবে কি দেশ। প্রতিবেদন দিবেন? জি, তাদের পক্ষে তো প্রতিবেদন দেওয়া সম্ভব না, কিন্তু কারণ আসলে তারা তো তদন্ত জানতেন কমিটির তারা কেন কাজটা দেশ কি, ছেড়েছেন। মানে কেমন করে গেলেন সেটা তো মোটামুটি জানাই, গণমাধ্যমে প্রতিবেদনও আসছে, ভিআইপি প্রটোকলে প্রধান এই সবই বিমানবন্দরে তারা, চলে গেলেন, এসবির ক্লিয়ারেন্স, এগুলো তো না আমরা না, পড়ছি। এই সবই তারা করেন এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য থেকে, এবং এক ধরনের ফেক, এক ধরনের আহ, এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য তদন্ত কমিটি করে দিয়েছে। আপনার কি মনে আছে সচিবালয়ে আগুন ধরেছিল, তদন্ত কমিটি হয়েছিল, শেষ পর্যন্ত কি হয়েছে? কে আগুন ধরিয়েছিল? কি ধরা পড়েছে? এখনো পর্যন্ত যতগুলি তদন্ত কমিটি হয়েছে তাদের রিপোর্টে কি ধরা পড়েছে? কে ধরা পড়েছে? কোন নতুন তথ্য আবিষ্কৃত হয়েছে? এবং এই যে একটা তদন্ত কমিটি তারা গঠন করে দিলেন, যে তদন্ত কমিটি রিপোর্ট দেন নাই, তারা কি করে রিপোর্ট দিবেন? তারা তো জানেনই তার অসুখ হয়েছে, কি অসুখ হয়েছে, কেন গিয়েছেন, কোন হাসপাতালে ভর্তি আছেন, সবই তো তারা জানেন। জি, তাহলে এই যে মানে তাকে ঘিরে যে একটা ক্ষোভ তখন আমরা দেখলাম, এবং সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হলো, আন্দোলন হয়ে উঠলো, একটা দাবি চলে আসলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। এখন তো আব্দুল হামিদ আবার সুবোধ বালকের মতো ফিরেও আসলেন। এই এই বিষয়গুলি জি, এখন করাই তাহলে কি, হয়েছে মানে সেই রাজনৈতিক ক্ষোভটার উদ্দেশ্য থেকে। অবস্থা এখন তাহলে কি হবে? না, ক্ষোভের কিছু নাই, তারা যা তাদের যে উদ্দেশ্য ছিল এই বিষয়টিকে তারা তাদের মতো করে কাজে লাগিয়েছে, এবং এই কাজগুলি তো আগের সরকারগুলি করতো, এই কাজগুলি করতো। এই ধরনের এক ঘটনাকে আরেক ঘটনায় টেনে নিয়ে গিয়ে সেটা দিয়ে ক্ষোভ তৈরি করে, সেটা দিয়ে লোকজনকে দিয়ে চাপ সৃষ্টি করিয়ে দাবি আদায় করানো, নিজের দাবিকে অন্যের মুখে তুলে দিয়ে নিজের ইচ্ছাকে আরেকজনকে দিয়ে চাইয়ে তারপর সে অনুমতি দিয়ে দেওয়া। এনসিপি যে সরকারের দল, এনসিপির যে মূল মাস্টার মাইন্ড এই সরকারের ভেতরেই আছে, এটা তো পরিচিত, মানে এটা তো পরিষ্কার। জি, আপনি আমি এটাও একটু জানতে চাই, এই সম্প্রতি আবার দেখলাম যে শেখ কবির, শেখ হাসিনার চাচা, তিনিও সিঙ্গাপুরে গেছেন, বিমানবন্দর দিয়ে গেছেন। তার নামেও বেশ কিছু অভিযোগ আগেও ছিল, মানে তার অর্থনৈতিক বিষয় নিয়ে তার নামে কিছু বেশ অভিযোগ আছে, তিনিও চলে গেলেন দেশ ছেড়ে। এটিকে আপনি কিভাবে দেখবেন, বলবেন? না, কে দেশ থেকে যাবে আর যাবে না এটা তো নির্ধারিত হবে আইন দিয়ে। যদি কারো এতদিন কি দেশত্যাগে আইন দিয়ে বাধা থাকে, নির্ধারিত হলো? না এটা প্রশ্ন না, আমি উত্তরটা দেই। উত্তরটা হচ্ছে কে যাবে এবং যাবে না এটা আইন দিয়ে নির্ধারিত হবে, এবং প্রত্যেক নাগরিকের অধিকার আছে তার প্রয়োজনে বিদেশে যাওয়ার এবং বিদেশ থেকে ফিরে আসার, এবং তিনি বিদেশে যাবেন এবং কবে ফিরবেন এটা তার ইচ্ছা।
তার যদি ভিসা থাকে 3 মাসের বা 6 মাসের, সেই ভিসার মেয়াদের পুরোটাই তিনি বিদেশে কাটাতে পারেন, এখানে আপনি তাকে বাধা দিতে পারেন। ফলে যারা গিয়েছেন তারা ইমিগ্রেশন ক্রস করে গিয়েছেন, যারা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং তাদেরকে ইমিগ্রেশন পুলিশ ছেড়ে দিয়েছে, এবং তারা গিয়েছেন এবং তারা কতদিন পর্যন্ত বিদেশে থাকতে পারবেন এটা তো তার ভিসার মেয়াদের মধ্যে লেখা আছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভিসার প্রসেস এবং পাসপোর্টের প্রসেস এখন অটোমেটেড। ফলে সরকার চাইলে ভিসাটা এখনই চাইলে দেখতে পারবেন যে শেখ কবির সাহেবের সিঙ্গাপুরের ভিসা কতদিনের। হুম। প্রবলেম হচ্ছে যে শেখ কবির সাহেব চলে গিয়েছেন, এইটা নিয়ে যে শোর তৈরি করা হচ্ছে, একটা এক ধরনের হট্টগোল, এইটা আসলে কোনো প্রয়োজন নাই। যার অনুমতি আছে তিনি যাবেন, যার অনুমতি নাই তিনি যাবেন না। এটা তো সহজ হিসাব। শেখ হলেই যেতে পারবেন না, জি, এটা শেখ তো না হলে স্বাভাবিক যেতে কথা পারবেন। বলছেন আপনি, যৌক্তিক কথা বলছেন, এটা হবার কথা, কিন্তু এটি কি হয়ে আসছে? আমাদের এক এক যাত্রায় এটা এক হয়ে এক আসছে রকম, কিনা আমি মানে আমি একই জানি যাত্রায় না। এক এক রকম ফল হচ্ছে। না না, এটা হয়ে আসছে কিনা আমরা জানি না, কারণ এটা কতজনের বেলায় হচ্ছে আর কতজনের বেলায় হচ্ছে না, এটার তো কোনো ডেটা অ্যাভেলেবল না। ফলে কতজন যেতে পারছেন আর কতজন যেতে পারছেন না এটা বলতে পারবেন একমাত্র সরকারই। হুম। এবং কেউ গেলেই যে সেই খবরটা বের হয়ে পত্রিকায় এসে নাড়াচাড়া শুরু হয়, এই ব্যাপারটাও খুব রহস্যজনক। ওইখানে যদি আপনারা বসেই আছেন উনি চলে যাওয়ার সময়, তাহলে যেতে দিলেন কেন? আর চলেই যদি গিয়েছে তাহলে আবার এটা নিয়ে কথা বলছেন কেন যে উনি চলে গিয়েছে? হুম। উনি কেন গিয়েছেন সেটা বলতে হবে। উনি কি কারণে ভিসা নিয়ে সিঙ্গাপুর গিয়েছেন এবং উনি কবে ফিরবেন, তার ভিসার মেয়াদ কতদিনের। এবং উনি যদি ভিসা মেয়াদের মধ্যে ফিরে না আসেন এবং ওনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে জি। এটার ব্যাপারে সরকার তদন্ত করতে পারবেন। এবং যদি অপরাধী প্রত্যর্পণ চুক্তি থাকে সেসব দেশ থেকে তাকে ফেরতও চাইতে পারবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সরকারের সঙ্গে কিন্তু ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু তারা পিকে হালদারকে ফেরত চান না এখনো। পিকে হালদার জনগণের টাকা চুরি করে পালিয়ে গেছেন, সে পিকে হালদারকে তারা ফেরত আনতে চান না। তাদের লোকেরা প্রশ্ন করে সালাউদ্দিন সাহেব কোথায় লুকিয়েছিলেন, পিকে হালদার কোথায় আছে, তাকে ফেরত আনেন না কেন? সে তো জনগণের টাকা চুরি করেছে। আপনারা না জনগণের বন্ধু, আপনারা না জনগণের জন্য সংস্কার করছেন, তাহলে পিকে হালদারকে ফেরত আনার জন্য ভারতকে একটা চিঠি দেন না। জি। আম, আহ, শোনা মানে যাচ্ছে? আমি একটু এবারে একটু আসি ডক্টর ইউনূসের নির্বাচন প্রসঙ্গে। তিনি কথা বলছেন, বহুদিনের প্রত্যাশিত বক্তব্য হয়তো এসেছে যে এপ্রিলে নির্বাচন। আম, গণমাধ্যমে অনেকেই বিশ্লেষণ করছেন এরকম যে এপ্রিল ফুল বানাতে চান কিনা ডক্টর ইউনূস। আপনার বিশ্লেষণ জানতে চাই যে এপ্রিলে কেন, এই ব্যাখ্যাটা কি? বিএনপি বলছে এই ব্যাখ্যাটা বিএনপি পায় না, এই ব্যাখ্যাটা কি কোনোভাবে আপনারা পাচ্ছেন যে আসলে? এপ্রিলে নির্বাচন কেন আমি আপনাকে একটু বলি। হ্যাঁ। এপ্রিলে নির্বাচন এই জন্য যে ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বাঙালি জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাস। ডিসেম্বর মাসে 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর আছে, এবং ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি আছে। ফলে এই তো স্বাভাবিক, এটা মানুষের মনে আছে। এই মাসগুলিতে এটি আরো প্রবল হয়ে দেখা দেয়। মার্চ মাসও বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হুম। মাস। এখানে 7ই মার্চ, 25শে মার্চ, 26শে মার্চ আছে। ফলে বাঙালি জাতির সংগ্রামের শুরু মার্চ মাসে। ফলে ডিসেম্বর, ফেব্রুয়ারি এবং মার্চে তারা ইলেকশন করছেন না, তারা এপ্রিল মাসে ইলেকশন করছেন, যাতে এই মুক্তিযুদ্ধের আবেগ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি সারা মাসে এমনিতেই কিন্তু মানুষ মনে করে এই মাসগুলিতে। ফলে তারা ইলেকশনে এই মুক্তিযুদ্ধের প্রভাবকে খর্ব করার জন্য এপ্রিল মাসে নিয়ে গিয়েছেন নির্বাচনটা। এবং একই সঙ্গে আসিফ নজরুল এটাও বলেছেন যে জানুয়ারি মাসের পরে এপ্রিলে তারা নিয়ে গিয়েছেন যাতে আরো বেশি পরিমাণে তরুণরা ভোট দিতে পারে। ফলে এই সরকার এটা ম্যানিপুলেট করার জন্য করেছেন, তার আরো বেশি সংখ্যক তরুণদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে সরকার প্রধান একটা বক্তৃতায় বলেছিলেন যে ভোটের বয়স 17 বছর করে দেন। হুম। তো ভোটের বয়স 17 বছর না করে যারা 17 ছিল তাদের 18 হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে ভোটটা তারা দিয়েছেন এপ্রিল মাসে। এবং আসিফ নজরুল তো তার স্ট্যাটাসে এটা বলেছেন যে তরুণদের আরো বিস্তৃত অংশগ্রহণ, তরুণরা আরো বেশি ভোট দিবে, তো সেই জন্য তাতে তারা খারাপ কি? এপ্রিল মানে মাসে তরুণরা নির্বাচনটা যদি নিয়ে গিয়েছেন। তরুণরা যদি এপ্রিলে ভোটটা মানে এই বছরই না, ভোটাধিকার। খারাপ কিছু নাই। হ্যাঁ। না না, খারাপ কিছু নাই, কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে এই ভোটটাকে পিছিয়ে একটা জায়গায় নিয়ে যান শুধুমাত্র তরুণদের জন্যই, তাহলে তো নিশ্চয়ই এটা প্রমাণিত যে আপনি ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন, আপনি নতুন ভোটার নিয়ে আসার চেষ্টা করছেন। তো সেই চেষ্টা আপনি করবেন কেন? যেদিন ভোট প্রয়োজন সেদিন ভোট দিবেন। জি। যদি জুন মাসে নির্বাচন হতো তাহলে তরুণরা ভোট দিত। যদি 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 এই নির্বাচনের সময়, অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসার 90 দিনের মধ্যে সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন হতো, তখন কারা ভোট দিত? তারা তো ইচ্ছাকৃতভাবে ক্ষমতায় থেকে সংস্কারের কথা বলে তারপরে এপ্রিল মাসে এটা নিয়ে গেছেন। এপ্রিল মাসে এটা নেওয়ার কারণ
যাই থাকুক না কেন, এপ্রিল মাস কিন্তু ভোটের জন্য খুব একটা ভালো মাস না। কারণ এপ্রিল মাসে আগে রমজান আছে, এবং রমজান মাসে মানুষজন অনেক বেশি মাত্রায় তাদের ধর্মকর্মে জড়িত থাকেন, এবং ওই সময় নির্বাচনের প্রচারণা, ওই সময় নির্বাচনী ডামাডোল, তাই না? ওই সময় একদিকে তারাবির নামাজ পড়া হবে, আরেকদিকে মাইক বাজবে। ব্যাপারটা কি এরকম? রমজানের পবিত্রতা ক্ষুণ্ণ করার সমস্ত ব্যবস্থা হুম। তারা নিয়েছে। জি, আপনি বলছেন এপ্রিল নির্বাচনের জন্য ভালো সময় না, মানে নির্বাচনের সময় নিয়ে আমরা দেখেছিলাম তারেক রহমানকে খুব শক্ত ভাষায় বলতে যে ডিসেম্বরেই নির্বাচন হবে, হবেই, মানে তিনি সেভাবে বলছেন। বিএনপির এই অবস্থান ছিল, এখন বিএনপি একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে। আপনার কি মনে হয় বিএনপির এই প্রতিক্রিয়াটা খুব, মানে তারা কি আসলে এই অবস্থায় যে ডিসেম্বরেই হতেই হবে, এপ্রিলে হলে মানবে না, এটা কি আসলে তাদের অবস্থা? এটা এটা যারা বিএনপি করেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু বিএনপি এই চাপটা দিয়েছে। বিএনপির চাপটা দেওয়ার পেছনে যথেষ্ট যুক্তি আছে। বিএনপি কিন্তু এটা বলে নাই তরুণদের ভোট করা যাবে না, বরং বিএনপি কিন্তু এটা বলেছে যে যদি 1 জানুয়ারির পরে ভোট নিয়ে যেতেই হয়, তাহলে কেন 7 জানুয়ারি না, 8 জানুয়ারি না, 15 জানুয়ারি না, কেন এপ্রিল মাস, কেন রমজানের পরে, তাই না? ফলে এই এই জিনিসটা তো আসলে বিএনপি বলতেই পারে, এবং সেটা বলাটাই স্বাভাবিক। আমাদের জন্য বেশি ভোটার টার্ন আউটের টাইম হচ্ছে শীতকাল। অনেক ভোট দিতে লোকে আসে শীতে, কারণ শীতে বৃষ্টি থাকে না, শীতে আবহাওয়াটা অনুকূল থাকে। শীতে এক ধরনের আরামদায়ক পরিস্থিতিতে মানুষ ভোটের লাইনে দাঁড়ায়। ভোটের লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যাওয়ার পরিমাণ কম থাকে, ফলে ভোটার টার্ন আউটের জন্য শীতকাল একটা ভালো সময়। ফলে শীতে যদি ভোট হয়, সেটা বিএনপি চাইতে পারে, এবং সেটা চাওয়া কোনো অন্যায় না। এবং গত নির্বাচনগুলি সবই কিন্তু শীতকালে হয়েছে, জি, সেটা ভুয়া হোক আর যাই হোক, আসলে নির্বাচন তো শীতকালে হচ্ছে। ডিসেম্বরের মাহাত্ম্য, ফেব্রুয়ারি মার্চের একটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ মাস, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে এগুলোর একটা সম্পৃক্ততা আছে, এই মাসগুলোর বিশেষ মাহাত্ম্যপূর্ণ মাস। আমরা দেখেছিলাম জামায়াতে ইসলামের আমির তিনি বলেছিলেন সবশেষ যে কোনোভাবেই এপ্রিলের পরে যাওয়া উচিত হবে না নির্বাচনটা, মানে তার কথাকে বিশেষ প্রাধান্য দেওয়া হলো কি এখানে নির্বাচনের সময় জানি না, নির্ধারণে? এটা ওনারা ভালো বলতে পারবেন। জামাত ইসলামের আমিরের কথা তারা শুনবেন, নাকি এখন লন্ডনে গিয়ে তারেক রহমানের কথা তারা শুনবেন? হুম। এটা তো এই ইন্টারিম গভর্নমেন্টের বিষয়। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যে নানান ভাবে ইলেকশন নিয়ে ধানাই পানাই করেছেন, সেটা তো পরিষ্কার। ইলেকশন বিষয়ে তাদের ধানাই পানাই তো প্রমাণিত, তাই না? শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এপ্রিলে ডেট দিয়েছেন। বলেই যাচ্ছিলেন তারা জুনের 30 তারিখের মধ্যে ভোট হবে, এটা তারা বলে যাচ্ছিলেন। তারা তারিখ দিচ্ছিলেন না, এবং যখন তারিখ দিয়েছেন, সেটা কাকতালীয় ভাবে হোক অথবা ইচ্ছাকৃত ভাবে হোক, সেটা জামাতের আমিরের দাবির সঙ্গে মিলে গিয়েছে। এখন ইন্টারিম এটার উত্তর দিবে যে তারা কি জামাতের কথা শুনে এটা করেছেন, নাকি তারা বিএনপির কথা শুনবেন। আমি মনে করি যে এই ইন্টারিম সরকারের নির্বাচন বিষয়ে তাদের যে আগ্রহ, সেটা প্রমাণিত হয় নাই, এবং তাদের বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তায় ক্ষমতায় থেকে যাওয়ার আগ্রহ বেশিভাবে প্রবল হয়েছে। তাদের এক উপদেষ্টা বলেছেন জনগণ নাকি তাদেরকে গাড়ির কাছ নামালে এসে বলে আপনারা থাকেন। তারপরে তাদের প্রেস সচিব ভিডিও করেছেন যে ইউনূস সাহেবকে সবাই বলছে স্যার আপনি 5 বছর থেকে যান। স্যার আপনি 5 বছর থেকে যান বললে উনি থাকবেন? কিসের ভিত্তিতে থাকবেন? ভোট নিতে হবে না? অনির্বাচিত সরকার 5 বছর ধরে থাকবে কেন? কি মানে কেউ কি ফেরেশতা নাকি যে ওনারা খালি দেশ বদলাতে পারেন, বাংলাদেশে আর কোনো লোক নাই দেশ চালানোর মতো? এটা তো সেই শেখ হাসিনার থিওরি, বিকল্প নাই, বিকল্প নাই। ওনারাও শেখ হাসিনার মতো বলেন ইউনূসের বিকল্প নাই। তো এই বিকল্প নাই থিওরির মধ্যে কি বাংলাদেশ আটকে থাকবে নাকি? কিসের বিকল্প নাই? যখন আন্দোলন করেছেন তখন বলেছেন আমরাই বিকল্প, আমরাই সবার বিকল্প, আমরা একজনের বিকল্প আরেকজন। এমনকি ইউনূস সাহেব যখন বিদেশে গিয়েছেন উনি বলেছেন যে এই আন্দোলনে লিডার ছিল না, সবাই লিডার ছিল, একজন চলে গেলে আরেকজন লিডার। আর এখন তারা বলছেন বিকল্প নাই, বিকল্প নাই মানে কি? ফলে ওনাদের কথাবার্তার মধ্যে ইলেকশন বিষয়ক ধানাই পানাই আছে, এবং এইটা ওনারা নিজেরাই প্রকাশ করে ফেলেছেন। এটা ঢাকার মতো কোনো উপায় নাই। আর ওনাদের যে প্রেস সচিব, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আমি বলবো বিতর্কিত প্রেস সচিবে পরিণত হচ্ছেন। ইদানিং উনি মদ্যপান নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন যে উনি মদ খান না, কিন্তু ওনার লোকজন মদ খেলে উনি বসে বসে দেখেন। এতে করে উনি প্রমাণ করে দিলেন যে ওই বারের মধ্যে ওনার সাথে যদি কারো ছবি পাওয়া যায়, উনি খাচ্ছিলেন না, অন্যরা খাচ্ছিলেন। পাশাপাশি এইটাও, যে লোকটা লিক করেছে সেই বা বারের মধ্যে কি করছিল। একটা ছবি লিক হয়েছে, এটা কার ছবি আমরা জানি না, কিন্তু যারই ছবি হয়ে থাকুক, বারের মধ্যে থেকে ছবি লিক করছে যে করছে, সে বারের মধ্যে কি করে। তার মানে একটি মদ্যপায়ী সমিতি তৈরি হয়েছে, এবং সেই মদ্যপায়ী সমিতির মদ খেলে একজন বসে বসে দেখেন, তিনি খান না। আচ্ছা, একটু আসি। আপনি বলছিলেন যে তারেক রহমান এর সাথে সাক্ষাতের প্রসঙ্গ, ডক্টর ইউনূসের সাক্ষাৎ কি আসলে হবে? অনেক একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আর সাক্ষাৎ হলে সেখানে আসলে কি বিষয় নিয়ে কথা হবে? আবারও কি সেই নির্বাচন, মানে কি হতে পারে? সাক্ষাৎ আসলে কে চেয়েছে, কার আগ্রহে সাক্ষাৎটা হচ্ছে? আমার ধারণা যে
চিফ অ্যাডভাইজারের আগ্রহী সাক্ষাৎটা হচ্ছে, কারণ চিফ অ্যাডভাইজার না চাইলে তো তার সঙ্গে কারো সাক্ষাৎ হওয়ার কথা না। ফলে যদি সাক্ষাৎ হয় এবং সাক্ষাৎটা যদি ঠিক মতো হয়ে থাকে তাহলে এটা চিফ অ্যাডভাইজারের আগ্রহ, এবং সেখানে তিনি কি কথা বলবেন এটা ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য তাদের যেটা উচিত সেটা হচ্ছে একটি জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া। এই সাক্ষাৎকারের পরে তারা কি নিয়ে আলোচনা করেছেন এবং কি কি বিষয়ে একমত হয়েছে এটা তারা একসঙ্গে বলবেন। আর যদি সেটা না পারেন, তাদের যদি ঐকমত না হয়, তাহলে আলাদা আলাদা ভাবে ডক্টর ইউনূসের পক্ষে তার প্রেস সচিব বা কেউ বা দায়িত্বশীল ব্যক্তি প্রেস স্টেটমেন্ট দিবেন, আর তারেক রহমানের পক্ষে তার কোনো দায়িত্বশীল ব্যক্তি প্রেস স্টেটমেন্ট দিবেন, এবং আমরা মিলিয়ে দেখব যে কার কথা অধিকতর বিশ্বাসযোগ্য। তবে এই সাক্ষাতের যে বিষয়টি, এটা নিয়ে আলাপ আলোচনা, এটার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে রাজনৈতিকভাবে তারেক রহমান এবং বিএনপি অনেক এগিয়ে আছেন, এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হয়েছে এমন একজন লোককে যার সাক্ষাৎ পেতে বিএনপিকে অপেক্ষা করতে হয়েছে। এনসিপি সকালে গেলে, বিকালে গেলে, রাতে গেলেও সাক্ষাৎ পেয়েছে, কিন্তু বিএনপিকে অপেক্ষা করতে হয়েছে। সেই একই চিফ অ্যাডভাইজার সাক্ষাৎ করছেন তারেক রহমানের সঙ্গে, তার মানে এটা তারেক রহমানের একটা বিজয় দিত। জি, এখন ওখানে কি বক্তব্য বা কি কথাবার্তা হয় সেটা একটা দেখার বিষয় হয়ে দাঁড়াবে। একটু এটাও জানতে চাই যে টিউলিপ সিদ্দিক, সেখানকার এমপি, সাবেক মন্ত্রী, তিনিও সাক্ষাৎ প্রত্যাশা করছেন এবং তিনি একটা চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি বলছেন যে ভুল বোঝাবুঝির অবসান তিনি ঘটাতে চান তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো করা হচ্ছে সে প্রসঙ্গে, এবং তিনি এটিও অভিযোগ করছেন যে তার আইনজীবীরা দুদকের সাথে, বাংলাদেশের দুদকের সাথে কথা বলবার যা যোগাযোগের চেষ্টা করছেন, দুদক তাদের সাথে কথা বলবার মানে অস্বীকার করছে কথা বলতে। এখন এই ডক্টর ইউনূসের সফরে, যুক্তরাজ্য সফরে কি সেই টিউলিপের সাথে সাক্ষাৎ হবার পরিস্থিতি দেখেন বর্তমান বাস্তবতায়? আমার ধারণা ডক্টর ইউনূস এই সাক্ষাৎটি করবেন না। এই জন্য করবেন না যে সাক্ষাতের পরে এই সাক্ষাতের যে ফলাফল সেটি এক ধরনের বিপক্ষে চলে যেতে পারে ডক্টর ইউনূস সাহেবের। এবার টিউলিপ সম্পর্কে একটু বলি। টিউলিপের অনেক স্ববিরোধী বক্তব্য আছে। যেমন টিউলিপ বিভিন্ন সময় বলেছেন যে তিনি ব্রিটিশ সিটিজেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কোনো আগ্রহ নাই। তিনি তার নির্বাচনের সময় এটা বলেছেন। একবার গুম খুন নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, সেখানেও তিনি বলেছিলেন, মনে করিয়ে দিয়েছিলেন যে আম ব্রিটিশ এমপি। উনি বারবার বলেছিলেন, আমার মনে আছে, ভিডিও আছে সেটা। এবং এখনো যে তিনি চিঠিটা দিয়েছেন উনি কিন্তু ব্রিটিশ এমপি হিসেবে দিয়েছেন। কেননা টিউলিপের রাজনীতিতে এই দুর্নীতির অভিযোগ, বাড়ি সংক্রান্ত অভিযোগ, নানান ধরনের যে হ্যারাসমেন্ট, সেটা টিউলিপের আসল রাজনীতি যেটা তিনি ওইখানে করেন, লেবার পার্টির রাজনীতি, তার উপরে প্রভাব ফেলছে। টিউলিপ নিশ্চয়ই যদি বাংলাদেশের কিছু হতে চাইতেন তাহলে এইখানে এসে রাজনীতি করতেন। তিনি ওইখানে রাজনীতি করছেন মানে তিনি ব্রিটেনেরই কিছু হতে চান। ব্রিটেনের এমপি, ব্রিটেনের মন্ত্রী, ভবিষ্যতে ঋষি সুনাকের মতো যদি প্রধানমন্ত্রী হয়ে যান, সম্ভব, ব্রিটেনে সবকিছুই সম্ভব। ফলে আমার ধারণা যে টিউলিপ এই ব্রিটিশ এমপি হিসেবে চিঠিটা দিয়েছেন তার নিজের রাজনীতির প্রয়োজন। এখন সেই রাজনীতির প্রয়োজনটা কি? টিউলিপ দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে মুক্ত দেখতে চান, এবং তিনি এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এক ধরনের আলোচনায় যেতে চেয়েছেন। তিনি শেখ হাসিনার বোনের মেয়ে হওয়ার অপরাধে যাতে তাকে কোনো ধরনের হ্যারাস করা না হয়, আমার ধারণা এই জন্যই তিনি চিঠিটা দিয়েছেন। এবং চিঠিটা দিয়ে উনি একটা রাজনৈতিক খেলা করেছেন। এখন যদি ইউনূস সাহেব দেখা না করেন তাহলে উনি বলতে পারবেন যে আমি সাক্ষাৎ করতে চেয়েছি, করেন নাই। আর যদি সাক্ষাৎ করেন তাহলে উনি যুক্তিতর্ক প্রমাণ তুলে ধরতে পারেন হয়তো, এবং সেটা তুলে ধরলে যদি সেই যুক্তিতর্কের সামনে কোনো কারণে এই সরকারের যুক্তিগুলি দুর্বল হয়ে যায় তাহলেও কিন্তু একটি সমস্যা। ফলে দুই ধরনের সমস্যা মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা। ফলে এইটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, প্রধান উপদেষ্টা তিনি তার সময়ের অজুহাত দিবেন, বলবেন যে আমার পূর্ব নির্ধারিত সফরসূচির সাথে এই মিটিং এর কোনো সম্পর্ক নাই বলে আমি সময় দিলাম না। আমার ধারণা এটাই তিনি করবেন। আর যদি দেখা করেন তাহলে আমি বলবো এটা চিঠি পান কি পান না এটা তো ফেসবুকে চলে এসেছে। প্রেস সচিব তো সারাদিন তার সবকিছু ফেসবুকে দেন, প্রেস সচিবের সবকিছু আমরা ফেসবুকে পাই। ফলে ফেসবুকে যে চিঠিটা পেয়ে গিয়েছেন। অন্য সময় উনি বিভিন্ন সময় তার নিজের ছবি ফেসবুকে পোস্ট করে ডাস্টবিন আন্দোলন, মধ্যপায়া আন্দোলন, কাশেম ভাইয়ের মদ খাওয়ার গল্প, এইগুলা তিনি বলতে পারবেন। আর শুধু এই চিঠিটার বেলায় উনি চিঠি পান নাই বলবেন, বলতে পারেন, এটা প্রেস সচিবের ব্যাপার। চিঠি যদি না পেয়ে থাকেন খুবই ভালো কথা, কিন্তু পরে যদি আবার প্রমাণিত হয় চিঠি পেয়েছেন, সেটাও তো একটা বিপদ হবে। ফলে আমি মনে করি যে এটাই হবে তাদের উত্তর। তারা বলবেন যে তারা পূর্ব নির্ধারিত সময়সূচির কারণে তারা এবার দেখা করতে পারেন না, এই ভবিষ্যতে সুবিধাজনক সময়ে এই দেখা হবে, এইভাবে বলে তারা এড়িয়ে যাবেন বলে আমার ধারণা।
জি। আর টিউলিপের অবস্থান আপনি বলছিলেন যে তিনি অনেক স্ববিরোধী বক্তব্য দিয়েছেন, একটু তার অবস্থানও শুনতে চাই। এবং হ্যাঁ, উনি দিয়েছেন। এবং এবং একটু উনি প্রশ্নটা উনি করি যে দিয়েছেন তার ওনার সাথে তার বক্তব্যের বা তার চিঠির ভাষার কারণে তার আমি যদি বলি আওয়ামী লীগের অবস্থান বা তার খালার অবস্থান, সেটাও একটু যদি মূল্যায়ন আপনার কাছ থেকে জানতে চাই। তিনি বলছেন ঐতিহাসিক অবদান ডক্টর ইউনূসের, তাকে অনুপ্রাণিত করেছে। তিনি তার সফর মানে এই সফরকে সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশার কথা বলছেন তার চিঠিতে। অন্যদিকে ওখানে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সেখানে কালো পতাকা মিছিল করছে। আর তার কারণ উনি খালা তো তো লেবার পার্টির এমপি হিসেবে এটা দিয়েছেন। হ্যাঁ উনি তো লেবার পার্টির এমপি হিসেবে এটা দিয়েছেন, তো সেই জন্যই তো উনি ওনার কথাই লিখবেন। উনি তো ব্রিটিশ হিসেবে চিঠিটা দিয়েছেন, উনি তো শেখ হাসিনা বোনের মেয়ে হিসেবে দেন নাই। এইটাই হচ্ছে তার স্ববিরোধিতা। কিন্তু যখন দরকার পড়ে তখন উনি বোনের মেয়ে, আর যখন দরকার পড়ে না তখন উনি ব্রিটিশ এমপি। এটা হচ্ছে তাদের অসুবিধা। এই ধরনের স্ববিরোধী কাণ্ড কারখানার কারণে কিন্তু পরিবারটি এইভাবে বিতর্কিত হলো। আচ্ছা, কিন্তু এটা আওয়ামী লীগের জন্য আসলে কেমন, যেখানে তিনি আসলে অনুপ্রাণিত হচ্ছেন ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে, আর আওয়ামী লীগ মানে শেখ হাসিনা তো তাকে সবসময় সুদখোর, জঙ্গি, খুনি ইত্যাদি বলেই যাচ্ছেন। তাদের অবস্থানটা আসলে কিরকম হচ্ছে? আওয়ামী লীগের অবস্থা কেমন এটা আওয়ামী লীগাররা বলতে পারবেন। আওয়ামী লীগাররা পালিয়ে আছেন কেন? এত বড় দল, তাদের কোটি কোটি সমর্থক, কোটি কোটি ভোটার, তারা কেন পলাতক? এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে আগে দিতে হবে। কিসের ভয় পালিয়েছেন, তাই না? কেন পালিয়ে গেলেন? নিশ্চয়ই কোন একটা ভয় আছে, ভালো কথা। জীবন নাশের আশঙ্কা, সেটা আমি বুঝলাম যে বৃহৎ নেত্রী বা বৃহৎ নেতা যিনি, তার আওয়ামী লীগের ছোট ছোট নেতা, থানা পর্যায়ে, অন্যান্য পর্যায়ের যারা নেতা, যারা বহু আগে আওয়ামী লীগের নেতা ছিলেন, তারাও তো পালিয়েছেন। কেন পালিয়েছেন? কারণ এই দলটির যে ইমেজ না, এবং কিন্তু এই দলটির যে এই বক্তব্যের গ্রহণযোগ্যতা। এই বক্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্নটা যখন আমি তাদেরকে করি আপনারা কেন পালালেন, তারা বলেন যে সেভাবেই পিটিয়ে মারা হয়েছে ওই সময়টা, যেভাবে মব, বা তারা যদি এতটুকু নিশ্চয়তা পান যে জেলখানা মানে যে তাদেরকে। দলের এত ক্ষমতা আছে, যে দলের এত ক্ষমতা আছে, যে দলের কোটি কোটি সমর্থক, যে দল মিছিল করলে পরে রাস্তার এই মাথা থেকে ওই মাথা কিচ্ছু দেখা যেত না, সেই দল হঠাৎ করে তাদের সমর্থক শূন্য হয়ে গেল। তাদের জনতা কোথায়? মব কোথা থেকে আসবে যদি জনতা তাদেরকে প্রোটেক্ট করে? তাদের না জনপ্রিয়তা আছে? তাদের না এলাকাতে তারা ভোট পেয়ে এমপি হয়েছেন? তাদের সেই ভোটার গুলা কোথায়? জিএম কাদেরের বাড়ি ভাঙতে গেল পরে রংপুরের লোকজন মাইন্ড করলো। কই, রংপুরের লোকজন তো ইকবালের রুমের বাড়ি পোড়ানোর সময় মাইন্ড করলো না কেন? কারণ জোর করে ক্ষমতায় ছিল। নাকি আসলে আওয়ামী লীগ তার পরিস্থিতির কিছু নিজের পরিবর্তন হয়েছে? আপনি দেখেন যখন জাতীয় পার্টির অফিস ভাঙা হলো, আগুন দেয়া হলো, তখন সেনাবাহিনী পুলিশ কাছেই ছিল, তাদের চোখের সামনে করলো, কিছু বললো না। কিন্তু রংপুরে যখন জিএম কাদের বাড়ি ভাঙা হলো, তখন সেনাবাহিনী তাদেরকে ডেকে একদম ভিডিও ফুটেজ দেখে মামলাও হলো কারণ পরবর্তীতে। আর ওই ঘটনায় কারণ কিন্তু কোনো মামলাও হয় নাই। পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে? আমি আপনাকে বলি, এর আগে যে তারা অ্যাকশন নিতে পারেন না, এর বড় কারণ হচ্ছে অ্যাকশন তো নিবে পুলিশ। সেনাবাহিনীর কাজ তো পুলিশই করে না। কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনী তো তো এখন সেকেন্ড লাইন অফ ডিফেন্স। দায়িত্বে আছে আর কি। হ্যাঁ, বাধ্য হয়ে করছেন তারা, কারণ মব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন সেনাবাহিনীকে মব নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে সেনাপ্রধানকে নির্দেশ দিতে হয়েছে। তিনি আলাদাভাবে মব নিয়ন্ত্রণের নির্দেশ দিতে বাধ্য হয়েছে। মব কন্ট্রোল করা কি সেনাবাহিনীর কাজ নাকি? মব কন্ট্রোল পুলিশের কাজ, আনসারের কাজ। মব কন্ট্রোলিং এর বাহিনী তো সেনাবাহিনী না, তাই না? তো সেনাবাহিনী তো সেই কাজ করে না, এবং তাদের সেই ট্রেনিংও না। মব কন্ট্রোল করার ট্রেনিং সেনাবাহিনীর না। সেনাবাহিনী লেথাল ওয়েপন ব্যবহার করে। সেনাবাহিনীর একেবারে ছোট্ট ওয়েপনটাও লেথাল ওয়েপন। সেনাবাহিনীকে লাঠি হাতে ঘুরে নাকি? সেনাবাহিনীকে ব্যাটন হাতে ঘুরে নাকি? তো সেনাবাহিনীকে এখন লাঠি, ব্যাটন এগুলা নিয়ে মব কন্ট্রোল করতে হচ্ছে। এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নমুনা, এটা তো উন্নতির নমুনা না। আর জিএম কাদেরের বাড়ি ভাঙার পর একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, আমি তো সেইটাই বলছি। আওয়ামী লীগের এত এত ভোটার, এত এত লোক, এত এত তাদের নির্বাচন, 300 আসনে কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায় না তাদের বিরুদ্ধে, তাহলে তারা কোথায় গেল? আওয়ামী লীগের নিজের আয়নাতে নিজের চেহারাটা দেখা খুবই জরুরি। তারা যে সারাক্ষণ একটা ডিনায়ালের মধ্যে আছেন, তারা যে সারাক্ষণ একটা অস্বীকৃতির মধ্যে আছেন, যে তারা কোনো অন্যায় করেন নাই, তারা কোনো অপরাধ করেন নাই, ক্ষমতা থেকে তাদের পতন এটা সম্পূর্ণভাবে বিরোধীদের বিষয়। তাহলে তো তারা এই কৃতিত্ব বিরোধীদেরকে দিচ্ছেন, যে বিরোধীরা তাদের চেয়ে অনেক উপযুক্ত, তারা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পেরেছেন। তাহলে তারা বেশি মেধাবী, বিরোধীরা তারা বেশি উপযুক্ত, তাদের সমর্থন বেশি, এইটা একটা। আর যদি তারা বলেন যে না, বিরোধীরা আসলে সুযোগ পেয়েছে, যেটা আমরা দেখেছি, তারা সুযোগ পেয়েছে, ভোট হইলে কি বিরোধীরা সুযোগ পেত? আওয়ামী লীগ যদি অর্থনৈতিক ব্যবস্থাপনায় চুরি, দুর্নীতি, ডাকাতি, ব্যাংক লুট এগুলো না করতো, তাহলে কি বিরোধীরা সমালোচনা করতে পারতো? আওয়ামী লীগ যদি তার নিজের বংশের শাসন প্রতিষ্ঠা করার জন্য এলাকায় এলাকায় দলের সমস্ত পদে বংশের লোকজন না বসাতো, তাহলে কি এই দলটা একটা মানুষের দল থেকে বংশের দলে পরিণত হতো? আওয়ামী লীগ নিজের সমালোচনা করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচারিত্ব। আওয়ামী লীগ এইভাবে সমস্ত মেধাবী লোকদেরকে হারিয়েছে, সমস্ত মেধাবী নেতৃত্বকে হারিয়েছে। আওয়ামী লীগের চাটা, চামচা, চাটুকার ছাড়া কিচ্ছু নাই। এবং এখনো চাটুকারিতা চলছে, এখনো তাদের ভাষ্য কে দেয়? এখনো তাদের ভাষ্য দেয় নানক। জমি দখলের অভিযোগে অমির রহমান পিয়ালরা নানককে রীতিমতো ধোলাই করছিল এই আন্দোলনের আগে, কারণ তার লোকজন জমি দখল করে। ভিওআইপি ব্যবসার জন্য তার মেয়ের নামে অভিযোগ আছে।
তা আওয়ামী লীগের এখনো সেই নানক হচ্ছে তাদের মুখপাত্র, সেই ওবায়দুল কাদের তাদের মুখপাত্র, যিনি সারাদিন ছবি দিতেন, 70,000-এর উপর ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে, যিনি তার ঘড়ি বলতেন যে এই 12, 14, 16 লাখ টাকার ঘড়ি তাকে লোকজন উপহার দিয়ে যায়, উনি সেটা নেন, ওনার সুটের বাহার, সে ওবায়দুল কাদের হচ্ছে তাদের মুখপাত্র। এখনো পর্যন্ত আওয়ামী লীগের তো একটা যুক্তিশীল মুখপাত্র পর্যন্ত নাই। আওয়ামী লীগের হয়ে যে কেউ কথা বলতে পারবে সেই মেধাবী নেতৃত্বই তো নাই। আওয়ামী লীগের মেধাকে অত্যন্ত ছোট করা হয়। আওয়ামী লীগের চামচামি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় উপরে ওঠার সিঁড়ি। যত বেশি আপনি চামচা, যত বেশি আপনি হজরত ডাকতে পারবেন, যত বেশি জিন্দাপীর ডাকতে পারবেন, যত বেশি পদ্মা সেতুর পিলারের থেকে আপনি গায়েবী আওয়াজ শুনতে পাবেন, তত আপনি এমপি হতে পারবেন। আপনি সংসদে গিয়ে নাচবেন, গান করবেন, তাইলে আপনি এমপি হতে পারবেন। আওয়ামী লীগ তো ওই জায়গাতে আওয়ামী লীগ নিয়ে গেছে। আওয়ামী লীগের গর্ত নিজে খুঁড়ে সেই গর্তের মধ্যে পড়েছে। এখন আওয়ামী লীগ অন্যের ঘাড়ে দোষ দেয়, তাদের লজ্জা পাওয়া উচিত। এবং আজকে যে টিউলিপের চিঠি, এটাই তো আওয়ামী লীগের জন্য একটা মরার উপরে খাড়ার ঘা, একটা চটকনা। ইউনূসের প্রতি এক ধরনের প্রশংসা, এটা কি করেছেন কেন? ব্রিটিশ এমপি উনি, এই জন্য ব্রিটিশ এমপি হিসেবে উনি ইউনূসের নিন্দা করতে পারবেন না। ওনাদের লয়্যালটি টু দ্য ব্রিটিশ পিপল, ব্রিটিশ ভোটার্স। নিন্দা না করুক, প্রশংসাটা তো পুরোপুরি সাংঘর্ষিক হয়ে গেল। না, the loyalty of টিউলিপ সিদ্দিকী is towards our ভোটার, তার ভোটারদের প্রতি তার লয়্যালটি। তার ভোটাররা হচ্ছে একটি লন্ডনের একটি পশ এলাকার ভোটার, যেখানে তার ভোটারদের মধ্যে মুসলিমের চেয়ে ইহুদি বেশি। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে টিউলিপ সিদ্দিকের সাথে, মানে এই বিশ্লেষণটা এখানে সামারি করি যে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হয়তো হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের। মবের পরিস্থিতি পরিবর্তন হলো কিনা সেই প্রসঙ্গে আপনি বলছিলেন সেনা প্রধানের বক্তব্য। আমি একটু এটাও জিজ্ঞাসা করি, সেনা প্রধান কিন্তু সম্প্রতি যে বক্তব্য ছিল সেখানে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, জানুয়ারিতে নির্বাচিত সরকার থাকবে, ঠিক যেভাবে বিএনপি বলেছে। এখন সেনা প্রধানের অবস্থানটা কি হবে? সেনা প্রধান আবার ঈদের সাক্ষাৎ করলেন, তাতে কি আসলে সেখানেও কোনো বরফ গলবে বা নরম হবে সুর, এরকম মনে হয়? সেনাপ্রধান হিসেবে তার যে ম্যান্ডেট, তার যে দায়িত্ব, তার যে শপথ, সেটার প্রতি তিনি সুবিচার করছেন। আমি সেনাপ্রধানকে দেখছি একজন পেশাদার সৈনিক হিসেবে। উনি একজন পেশাদার সৈনিক, উনি জানেন যে সেনাবাহিনীর কাজ মব কন্ট্রোল করা না। উনি জানেন সেনাবাহিনী লাঠি ব্যবহার করার জন্য ট্রেনিং পায়, সেনাবাহিনী লিথল ওয়েপন ব্যবহার করার জন্য ট্রেনিং পায়, সেনাবাহিনী বন্দুকের মাথায় বেয়োনেট থাকে। ফলে উনি তো জানেন ওনার সৈনিকরা কি, ওনার অফিসাররা কি। উনি একজন পেশাদার সৈনিক হিসেবে সেনাবাহিনীকে তার যে দায়িত্ব, সেই দায়িত্বে ফেরত নিতে চান। সেই কারণে যত তাড়াতাড়ি ইলেকশন হবে ততই ভালো। কারণ ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা রক্ষা করা, সেনাবাহিনীর ঐক্য রক্ষা করা, সেনাবাহিনীর যে পরিবেশ সেটা রক্ষা করা। উনি সেটাই করছেন। আমি তো দেখছি যে উনি একমাত্র প্রফেশনাল দায়িত্ব পালন করছেন, আর আর কাউকে তো দেখতে পাচ্ছেন। উপদেষ্টারা গল্প গুজব করে, সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, ইন্টারপোলের কথা বলে, আবার সন্ধ্যার সময় বলে যে অভিযোগ থাকলে গ্রেপ্তার হবে। তো এইগুলোই তো চলছে। সেই জায়গাতে আমি বলবো যে সেনাবাহিনী প্রধান যেটি বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার, উনি এটা ঠিকই বলেছিলেন এবং ওনার জায়গা থেকে উনি ঠিক আছেন। কেননা যত তাড়াতাড়ি নির্বাচন হবে, এবং শুধু তাই নয়, এটা তো নিশ্চিত যে সেনাবাহিনী ডিপ্লয়েড হবে নির্বাচনের সময়। তো এই বর্ষায় কিংবা তীব্র গরমে সেনাবাহিনী ডিপ্লয় করা আর শীতকালে সেনাবাহিনী ডিপ্লয় করা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। প্রবল গরমে বৈশাখী দাবদাহতে আপনি সেনাবাহিনী মোতায়েন করছেন, আর আপনি শীতের মধ্যে সেনাবাহিনী মোতায়েন করছেন, দুইটা সম্পূর্ণ একটা আলাদা পরিবেশ। সেনাবাহিনীকে ফুল ড্রেসে থাকতে হয়, তাদেরকে অনেক ওজন ক্যারি করতে হয়। সেনাবাহিনী যে বন্দুক ক্যারি করে সেটা পুলিশের বন্দুকের চেয়ে হেভি। সেনাবাহিনী যে পরিমাণ গুলি কোমরে আটকে রাখে, পুলিশ সেটা রাখে না। ফলে সেনাবাহিনী যে ধরনের অস্ত্র, গাড়ি এবং অন্যান্য কিছু ব্যবহার করবে ডিপ্লয়মেন্টের সময়, সেগুলোর জন্য শীতকাল ভালো সময়। তাহলে উনি একদমই স্পষ্ট যে ঠিক এটা সময়টা অসুবিধাজনক বলেছেন। একটা অবস্থান। কিন্তু এখন কি করবেন সেনাপ্রধান? বা সেনাপ্রধান কি তার অবস্থান থেকে একটু সরবেন? নরম হবেন তিনি? তিনি তো খুবই শক্ত অবস্থায় বলেছিলেন ডিসেম্বরেই নির্বাচন হবে, জানুয়ারিতে নির্বাচিত সরকার। এইটা এইটা আমি বলতে পারি না, কেননা এইটার উত্তর তিনি দিতে পারবেন এবং তার তার মতামত এটা আমি তার হয়ে বলতে পারি না, এটা আমি জানিও না আসলে। কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি এই পর্যন্ত যা যা বলেছেন সেগুলোর প্রতি স্টিক করার চেষ্টা করেছেন। কারণ এটাও সেনাবাহিনীর ট্রেনিং, সেনাবাহিনী যখন কিছু বলে সেটা তারা রক্ষা করার চেষ্টা করে। ফলে আমার ধারণা যে সেনাবাহিনীর যে অনুরোধ বা সেনাবাহিনীর যে ইচ্ছা, সেটার প্রতিও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে এই এপ্রিলে নির্বাচনের ডেট দিয়ে। ফলে এক ধরনের সংঘাত, এক ধরনের সমস্যা, এক ধরনের বিরোধ তৈরি করার চেষ্টা এই পুরো তত্ত্বাবধায়ক এই ইন্টারিম সরকারের মধ্যে আছে।
এবং এইটাই হচ্ছে ইলেকশন নিয়ে তাদের ধানাই পানা। আরেকটু যদি ওই তারা ঘটনা তাদের থেকে তাদের আরেকটু ইচ্ছা যদি মতো আপনার মূল্যায়ন জানতে তারা চাই। তাদের ইচ্ছা মতো এগুলা করবে, জি। তারা তাদের ইচ্ছা মতো এগুলা করেই চলেছেন। আরেকটু যদি মূল্যায়ন জানতে চাই সেখানে যে সেনা প্রধান যখন সেই কথা বললেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে, জানুয়ারিতে নির্বাচিত সরকার থাকবে, তারপরে আমরা দেখলাম ডক্টর ইউনূসের পদত্যাগের একটা আলোচনা শুরু হয়ে গেল, তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করলেন, তারপরে সব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো এবং এটা তো একটা বৈঠকে ভাওতা। যমুনায় জামাতের আমিরের সাথে বৈঠকের পর জামাতের আমির গেলেন সেনা প্রধানের সাথে দেখা করতে এবং মানে সেনা প্রধানের বক্তব্যেরই একটা রিয়াকশন তো এই পদত্যাগের বিষয় আসয়। তারপর সেনা প্রধানের সাথে দেখা করতে জামাতের আমির গেলেন, মানে এই ঘটনাগুলোর পরম্পরা আপনি কিভাবে দেখেন? তারপরে আবার দেখলাম ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। সেনা প্রধানের সঙ্গে দেখা করতে যে কোনো রাজনৈতিক দলের প্রধান বা যে কেউ আগ্রহ প্রকাশ করতে পারেন, সেনা প্রধান টাইম দিলে ওনারা দেখা করবেন, আমি এটার মধ্যে কিছু দেখি না। যেহেতু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রধান যিনি ব্যক্তি তিনি বাংলাদেশে থাকেন না, অথবা তিনি এই মতামতের সঙ্গে কোনো দ্বিমত পোষণ করেন না, কেননা বিএনপিও তো ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, ফলে তাদের দেখা করার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু জামাত যেহেতু ডিসেম্বরে নির্বাচন চায় না, হয়তো সেই কারণে দেখা করতে গিয়েছেন। এটা জামাতের আমিরকে আমি অনুরোধ করবো একদিন আপনার অনুষ্ঠানে নিয়ে আসেন এবং এনে তাকে জিজ্ঞাসা করেন, কারণ তার কথাবার্তাতে অনেক স্ববিরোধিতা আছে। এখন যে আলোচনাটার মধ্যে আমরা ছিলাম, প্রফেসর ইউনূসের পদত্যাগের বিষয়টি একটি নাটক, একটি ভাওতা। এই জুলাই আন্দোলনের একটি বড় স্লোগান ছিল নাটক কম করো পিও। আমি দেখলাম যে উনি নিজেই নাটক করলেন। এই পদত্যাগ পুরোপুরি একটা ভাওতা, সবাই জানতো যে উনি পদত্যাগ করবেন না, উনি হুমকি দিচ্ছেন। এবং এই হুমকি উনি যেদিন উনি এখানে নেমেছিলেন এয়ারপোর্টে সেখানেও দিয়েছিলেন, আমার কথা না শুনলে কিন্তু আমি চলে যাব। তো এটা উনি এক ধরনের ভাওতা দিয়েছেন, এবং ভাওতা যে দিয়েছেন সেটার প্রমাণ হচ্ছে উনি কি বলছেন। উনি বলছেন পোর্ট যাদেরকে দেওয়া হচ্ছে এটার বিরোধিতা কাউকে করতে দেওয়া হবে না। উনি কিন্তু একদম স্বৈরাচার একটা উনি কথা বলছেন। উনি বলছেন যে যেসব সিদ্ধান্ত তারা নিচ্ছেন এগুলা সবই জনস্বার্থে, এবং এই পোর্ট দিয়ে দেওয়া কিংবা অন্যান্য কিছু সিদ্ধান্ত যেগুলো নিয়ে বিতর্ক উঠেছে এগুলোর ব্যাপারে উনি কারো মতামত নিতে আগ্রহী না। তো উনি পদত্যাগ করলে পোর্ট দিবেন কেমনে, অন্যান্য জিনিস যেগুলো দিতে চেয়েছিলেন সেগুলো কিভাবে দিবেন? তারপরে রাজনৈতিক ভাবে তারা তাদের বক্তব্য পরিবর্তন করে। তাদের উপদেষ্টা বলেছেন মানবিক করিডোর, আর তাদের নিরাপত্তা উপদেষ্টা নামে একজন যাকে নিয়ে এসেছেন মাঝখানে, তিনি বলেছেন এটা প্যাসেজ, একজন একটা করিডোর আরেকজন একটা প্যাসেজ। আর আরেকজন বলেছেন না, এই ধরনের কোনো দিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তই হয় না। এগুলো যারা বলে তারা ঠিক কথা বলে না, নিজেদের কথাবার্তার সঙ্গে নিজেদের কথাবার্তার কোনো মিল না। একজন বলে করিডোর, একজন বলে প্যাসেজ, আরেকজন বলে যে না এরকম কোনো চিন্তাই হয় না, এরকম কোনো সিদ্ধান্তই হয় না, এগুলো চিলে কান নিয়ে গেছে। কান আপনার, হ্যাঁ, তো কান তো নাই, দুইটাই চিলে নিয়ে গেছে, এখন তো অন্য কিছু চিলে টানাটানি করবে। জি, তাহলে আপনি কি এই বক্তব্যের বিএনপির এই বক্তব্যের সাথে একমত? বিএনপির প্রেস বিজ্ঞপ্তি যেটি বলছে যে তার বক্তব্য মানে ডক্টর ইউনূসের বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে এবং বলছে যে বন্দর করিডোর ইত্যাদি বিষয় নিয়ে ইত্যাদি বিষয়ে কোনো বিষয় আসলে তাতে 3টি ম্যান্ডেট কোট আনকোট বলছে সেটির মধ্যে পড়ে না। রাজনৈতিক ভব্যতা একজন রাজনীতিবিদের জন্য যেটা, একজন অরাজনৈতিক লোকের জন্য সেটা না। একজন অরাজনৈতিক লোক যিনি নিরপেক্ষতার শপথ নিয়েছেন, যিনি কোনো দিকে হেলবেন না এইটা বলেছেন, যিনি নিরপেক্ষ থাকবেন এটা বলেছেন, তিনি যখন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে থাকেন এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ করতে থাকেন, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বক্তব্য দিতে থাকেন, তবে সেটা অবশ্যই ভব্যতা অতিক্রম করা। কেন প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বলবেন যে একটা দল নির্বাচন চায় না? এটা কি জাপানে বলার জিনিস নাকি? এটা রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করা, এটা উনি এখানে বলবেন যদি ওনার বলার ইচ্ছাই থাকে। আর একটা দল যে চায় না এই কথাটা তো সঠিক না, এটা তো পরে প্রমাণিত হয়েছে 52টা দল নির্বাচন চায়, এবং একটা দল শুধু নির্বাচন চায় ব্যাপারটা তো সেরকম না। উনি বলেছেন যে একটা দলই নির্বাচন চায়, বাকিরা চায় না, একটা দলে ডিসেম্বরে নির্বাচন চায়। তো এটা তো ঠিক না, এই কথাটা তো রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করা। কারা কারা নির্বাচন চেয়েছে, কখন চেয়েছে সেটা তো লিস্ট আছে। তো উনি জাপানে গিয়ে কথা বলতে গেলেন কেন? উনি বিদেশে গেলে অন্যরকম কথাবার্তা বলেন। উনি বিদেশে একবার গিয়ে বলেছেন মেটিকুলাস ডিজাইন, আরেকবার বলেছেন এখানে কোনো লিডার ছিল না, আবার বলেছেন এখানে অনেক লিডার ছিল, অনেক প্ল্যান্ড ছিল এটা, একবার বলেছেন এটা আনপ্ল্যান্ড ছিল, আবার বলেছেন প্ল্যান্ড ছিল, একবার বলেন মেটিকুলাস ডিজাইন। ওনার সঙ্গে ওনার পাশে পাহারা দেয় পিটার হাস। পিটার হাস ওনার এপিএস এর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সেলফি তোলে, এবং কে ওনার সাথে সেলফি তুলবে আর তুলবে না এটা নির্ধারণ করে, ভিডিও আছে। ওনার সঙ্গে থাকবে আমাদের বাংলাদেশি কর্মকর্তারা, বাংলাদেশের সরকারি কর্মকর্তা। পিটার হাসের কাজ কি ওনার ডান দিকে বাম দিকে? মনে হইলো পিটার হাসি ওনার এপিএস। পিটার হাস তো এখন রাষ্ট্রদূত না, পিটার হাস হচ্ছেন একটা
এনার্জি কোম্পানির সিইও, তেল গ্যাস বিক্রি করে আর কি নেই। তাহলে কি করেন আসলে পিটার হাস? মানে আপনি যে প্রশ্নটা করছেন এটা তো ইউনূস সাহেবের বলতে হবে। পিটার হাস ওনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলতে দিচ্ছিলেন লোকজনকে, ওনার পাশে দাঁড়িয়েছিলেন অনেকটা লম্বা সময়। কেন? পিটার হাসের কাজ কি ওনার সাথে? এই পিটার হাস তো মানে আগের থেকে কারো খুব প্রিয়, কারো কাছে খুব ভগবানের মতো ছিল, আবার কারো কাছে খুবই অপ্রিয় দেখেন, ছিল। আমরা হচ্ছে শারমিন, আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমরা নাগরিক। আমাদের কোনো কিছু দেখলে প্রশ্ন জাগে। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, বিশেষ করে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন। আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। তো আমার এই প্রশ্নটা জাগে, আমি তো দেখতে চাই না আমার প্রধান উপদেষ্টাকে পাশে পিটার হাস দাঁড়িয়ে আছে। আমি তো দেখতে চাই আমার প্রধান উপদেষ্টার পাশে যতই দুর্বল হোক শফিক দাঁড়িয়ে আছে। একসময় বিতর্ক করতো ছেলেটা। তো আমি দেখতে চাই যে শফিক দাঁড়িয়ে আছে, যাই হোক সে শফিক দাঁড়িয়ে থাকবে, পিটার হাস কি করে? জি, এটা একটা প্রশ্ন যে পিটার হাস কেন তার ডানে বামে দাঁড়িয়ে থাকেন। ডক্টর ইউনূসের আপনি কয়েকটা বক্তব্য নিয়ে বলে ফেলেছেন, আমি প্রশ্ন করতে চাইছিলাম বন্দর নিয়ে তার যে বক্তব্য, দুঃখিত, বা করিডোর, চ্যানেল, প্যাসেজ, যে নানান রকম নামে রাখা হচ্ছে তার সেটি নিয়েও তার যে বক্তব্য, তিনি আর একটা বিষয় নিয়ে একটু আলোচনায় আসে। তিনি বলছিলেন যে এটি তিনি আগেও বলেছেন যে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি, ভয়ঙ্করভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশেরও অর্থনীতির পরিস্থিতি এত খারাপ থাকে না বলে তিনি মন্তব্য করছেন। যেখানে আমরা সেই আগস্টেই অর্থ উপদেষ্টা তাকে বলতে শুনেছি অর্থনীতির অবস্থা অত খারাপ না, ধীর হয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও এরকমটাই বলতে, মানে খুব যে ভয়াবহ অবস্থা সেই বিষয়ে ইঙ্গিত দেন নাই। তাহলে কি এটি সাংঘর্ষিক বক্তব্য? কোনটি আসলে বাস্তবতা? এটা যে সাংঘর্ষিক বক্তব্য সেটা তাদের আচরণে প্রমাণিত হচ্ছে। একটা অর্থনীতি এত ভঙ্গুর অবস্থায় আছে যে টাকা ছাপানোর টাকা পাচ্ছে, এবং সেই টাকার এত জঘন্য ডিজাইন। আপনি মাথা বাদ দিবেন, ঠিক আছে, বঙ্গবন্ধুর ছবি বাদ দিবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টাকা বদলাতেই পারে। কিন্তু যেটা ডিজাইন করেছেন এটা কোনো ডিজাইনের জাত? দেখলে মনে হয় এটা ক্লাস 1-2 ছেলে পেলে ডিজাইন করেছে। একটা টাকার কাগজের কোয়ালিটি পর্যন্ত খারাপ বলে লোকজন অভিযোগ করছে। তো যাদের টাকা নাই তারা টাকা ছাপানোর টাকা পাচ্ছে, তো এটা তো বোঝাই যায় যে কথাবার্তার মধ্যে অনেক অমিল আছে। অর্থ উপদেষ্টা তার নিজের করিম দেখানোর জন্য বলতে চেয়েছেন যে তেমন কোনো অসুবিধা নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার অবস্থা বোঝানোর জন্য বলেছেন তেমন কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে বললে তো ব্যাংক রান হয়ে যাবে, লোকজন ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করে দেবে। ফলে তারা যেটা বলেছেন ওইটাই ঠিক। আর উনি খালি বলেন যে ভঙ্গুর অবস্থা আছে, ভঙ্গুর অবস্থা আছে। এত ভঙ্গুর অর্থনীতিতে ওনার প্রতিষ্ঠানগুলোর কর উনি মাফ করে দেয় কেন? কর তো জনগণের কাছে যাইতো। ওনার প্রতিষ্ঠানগুলো যদি কর দিত, ওনার প্রতিষ্ঠান যে কর দেয় সেটা কি বাপের টাকার থেকে দেয়? সেটা তো লোকজন ঋণ পরিশোধ করে, জনগণেরই টাকা, সেই টাকার উপরে কর দিতে ওনার খারাপ লাগে কেন? গ্রামীণ ব্যাংক কি ইনকাম করে কার টাকার থেকে? জনগণের টাকার থেকে। লোন দেয়, লোন জনগণ সুদে আসলে পরিশোধ করে। সেই সুদে আসলে পরিশোধের যে প্রফিট, সেই প্রফিট থেকে কর দিবে, উনি দিতে চায় না। তো এত ভঙ্গুর অর্থনীতিতে ওনার প্রতিষ্ঠানগুলি কর দিবে না, আর জাতির উপরে উনি করের বোঝা চাপাই দিবে। ওনার কাজকর্মে তো স্ববিরোধিতা আছে, এবং এটার সমালোচনা করবে লোকজন। কেউ দেবতা না, কেউ দেবতা না, আমি না, আপনি না, উনিও না। জি, এবং ওনার কাজে কর্মের যে স্ববিরোধিতা, ওনার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওনার যে সেলফ কন্ট্রাডিক্টরি স্পিচেস, সেগুলো তো এখন একটার পর একটা উনি দিয়েছেন, এবং সেইখানে উনি পরিষ্কার এই কাজগুলি করেছেন। আপনি আমাকে বলেন, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের যে প্রফিট হয়, বা অন্যান্য জায়গাতে যে প্রতিষ্ঠানগুলি প্রফিট করে, প্রফিট তো জনগণের কাছ থেকেই করে, এবং কর হচ্ছে সেই জনগণকে কিছু টাকা ফেরত দেওয়ার উপায়। উনি সুচার মেটেরিয়ালের উপর কর বসিয়ে দিয়েছেন, অর্থাৎ যে খাতনা হলে যে সেলাই করতে হয়, সেই সেলাই করা সুইয়ের সুতার উপরে উনি কর দিয়েছেন। কিন্তু উনি দেশীয় উৎপাদনে যে লিফট তৈরি হয়, সেই লিফটের উপর উনি কর বসিয়ে দিয়েছেন। কেন? আদালতে গেলে লিফট চলতো না, সেই জন্য বিদেশি লিফটগুলি যাতে চালু থাকে। দেশি লিফটের উপরে কর বসবে, বিদেশি লিফটের উপরে সেটা বাড়বে না। কেন উনি দেশি লিফটের উপর ওনার সরকার কর বসিয়েছেন? দেশীয় লিফট শিল্প একেবারেই তরুণ শিল্প। দেশীয় লিফটের শিল্প সেরকম উন্নত হয় নাই। দেশীয় লিফট এখনো কিন্তু ইঞ্জিন আনে বিদেশ থেকে, মোটর আনে বিদেশ থেকে, শুধু বগিটা বানায়, মানে লিফটের কেবিনটা বানায়। সেই লিফট শিল্পের উপর উনি কর বসিয়ে দিয়েছে, আর বিদেশি লিফটের উপরে কিন্তু ওনার সমস্যা নাই। উনি খাতনা করার যে সুতা, সেই সুতার উপরে কর বসিয়ে দিয়েছে, তাই না? বাংলাদেশে আর কিছু না হোক, মুসলিম বাচ্চার খাতনা লাগবে এবং খাতনার খরচ বাড়বেই। সুয়ের দাম বাড়লে, সুতার দাম বাড়লে খাতনার খরচ বাড়বে না। আর ক্যাটগাট বাংলাদেশে তার চাহিদা অনুযায়ী উৎপাদিত হয় না, সিল্ক উৎপাদিত হয় না। যে দুইটা কোম্পানি বাংলাদেশে এই সুই সুতা উৎপাদন করে, তারা বাংলাদেশের পুরো চাহিদা মিটাইতে পারে না। তার মধ্যে একটা তো দোষর, এই জেএমআই তো দোষর।
উনি দোসর কোম্পানির ট্যাক্স ইয়ে করেছে, ঠিক রেখেছে। আর বিদেশ থেকে যে সুতাগুলি আসে চাহিদা পূরণ করার জন্য, সেটার উপর উনি কর বসিয়ে দিয়েছে। কেন? উনি না স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চায়? ওনার সরকার না বলেছে বাংলাদেশে স্বাস্থ্য নাই, স্বাস্থ্যের সংস্কার করবে? তাহলে তো সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যের যে কোনো উপকরণের উপরই ট্যাক্স থাকা উচিত না। স্বাস্থ্য উপকরণের উপর ট্যাক্স কেন থাকবে? চিকিৎসা উপকরণের উপর ট্যাক্স কেন থাকবে? মানুষ মৃত্যু পথে গেলে, অসুস্থ হলে চিকিৎসা নেয় এবং চিকিৎসার মাধ্যমে সে তার প্রোডাক্টিভ লাইফে আবার ফেরত যায়। একজন রোগী যখন সুস্থ হয় তার মানে হচ্ছে সে আবার উৎপাদনে ফেরত যায়। তো এটা তো বিনিয়োগ, চিকিৎসা তো একটা বিনিয়োগ, চিকিৎসা তো ইনভেস্টমেন্ট, চিকিৎসা তো খরচ না। উনি চিকিৎসার উপরে কর বসাইতে রাজি আছে, উনি লিফটের উপর কর বসাইতে রাজি আছে। ডাক্তার এক জায়গায় উনি এক জায়গায় উনি ওনার ওনার লোকেরা ওনার ওনার ফরাসি উপদেষ্টা এক জায়গাতে উনি ব্যাখ্যা করে বিদেশি সুতার উপরে ভ্যাট বসিয়েছে, এটা কি অন্যায় হয়েছে? তো বিদেশি লিফটের উপরে ভ্যাট না বসিয়ে যে দেশি লিফটের উপর বসিয়ে দিয়েছে, এটা অন্যায় হয় নাই? দেশের লিফট খারাপ আর দেশের সুতা ভালো, খাতনা করলে বোঝা যায়। তো ডাক্তার আব্দুল তুষার, এই যে তিনি বিদেশে যাচ্ছেন, মানে এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে 10 মাসে 11 বার বা 12 বার তিনি বিদেশে গেলেন। আপনি বলছিলেন বিদেশে গিয়ে, জাপানে গিয়ে কথা বলছেন বা বিদেশে গিয়ে নানান রকম কথা বলেন। এটি কি একটা স্বাভাবিক, মানে সংখ্যাটা 10 মাসে 11-12 বার বিদেশে যাওয়া? উনি বিদেশে যতবার গিয়েছেন রাষ্ট্রীয় প্রয়োজনে কমই গিয়েছেন। ওনার নিজের বিভিন্ন কাজকর্ম থাকে, পুরস্কার নেওয়া, ওনার নিজের কথাবার্তা, ওনার নিজের কিছু কাজ, এগুলা থাকে এবং সেইভাবেই তিনি গিয়েছেন। এবং যেহেতু সেগুলো অফিসিয়াল ভিজিট না, এই জন্যই বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে যে তার পেছনে পতাকা নাই কেন। কারণ উনি পতাকা ক্যারি করে যান নাই, পতাকা মিটিং এ যান নাই, তো ফলে সেই জন্যই পিছনে পতাকা ছিল না। তো এইগুলা তো ওনারা ব্যাখ্যা করেন না, পরে লোকজন আবিষ্কার করেন। আমার মনে হয় যে এতবার বিদেশে যাওয়া এটা আসলে তার অভ্যাসের অংশ। তিনি সারা জীবনে বিদেশেই বেশি সময় কাটিয়েছেন, দেশে কম। বিদেশে গেলে তার আয় হয়, তার তো ব্যক্তিগত আয় বক্তৃতা থেকে হয়, তিনি অনেক টাকা পান বক্তৃতা দিলে। তিনি তো একজন সেরা বক্তা পৃথিবীর, এবং তার বক্তৃতা শোনার জন্য বিদেশিরা টাকা পয়সা দেয়, তার বক্তব্য শোনার জন্য তারা ডিনার মিটিং অর্গানাইজ করে, হাজার হাজার ডলার সেখানে দিয়ে তারা ডিনার প্লেট কিনে। ফলে তার উপস্থিতি বিদেশে প্রয়োজন হয়। বহু মানুষের স্বার্থের সঙ্গে তার বিদেশ যাত্রা জড়িত আছে বিদেশের, ফলে তাকে যেতে হয়। ফলে তিনি গিয়েছেন, এবং তিনি যে এরকম বিদেশে যাবেন এটা তো আমরা আগে থেকেই জানি। এটা উনি 2008 সালে যখন 7 সালে যখন দল বানাতে নিয়েছিলেন, 6 সালে, আপনার নিশ্চয়ই মনে আছে, ওনার দলের উনি নাম দিয়েছিলেন ইউনুস মঞ্চ, প্রথমে নাম দিয়েছিলেন ইউনুস মঞ্চ, কাগজপত্র আছে এগুলো। তো ওই সময় তো উনি এরকম বিদেশেই যাতায়াত করতেন সারাক্ষণ, এবং আমরা তখন কিছু লোক জানতে চেয়েছিলাম তার কাছে যে আপনি যে দল বানাবেন, আপনি তো বিদেশেই থাকেন, তাহলে দল চালাবে কে? কি উত্তর এসেছিল? উত্তর আসে না, উনি এগুলোর উত্তর কখনো দেন না। উনি এখনো কি উত্তর দেন? উনি কি কোনো কথার উত্তর দেন? উনি কোনো কথার উত্তর দেন না। আপনি দেখবেন যে হি নেভার অ্যান্সার্স টু জি। এনিবডি। রাজনীতিকদেরও সেরকম একটা কমপ্লেন যে তিনি শোনেন, হাসেন, কিন্তু কথাগুলোর উত্তর বা তার পক্ষ থেকে কোনো কথা আসে না। শেষ হি নেভার শেষ রিপ্লাইজ বিকজ দিস ইজ আ ভেরি গুড থিং। আপনি যদি রিপ্লাই করেন, মানুষ আপনার মনোভাব বুঝতে পারবে। আর আপনি যদি রিপ্লাই না করেন, যেমন আমরা বোকা উজবুক, আমরা যে মানুষের কথা রিপ্লাই করি, কথা বলি, এর কারণ হচ্ছে আমরা মনে করি কথা বলাটা একটা অধিকার। কথা শোনা যেমন অধিকার, কথা বলা অধিকার, প্রশ্ন করা তার চেয়ে বেশি অধিকার। এবং অন্যের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ সমাজে লাগে। আমরা কেউ কেউ নিজেকে ওই জায়গাতে মনে করেছি, এটা ঠিক নাও হতে পারে, কিন্তু আমরা মনে করি যে আমরা মানুষের ভুল ত্রুটি নিয়ে কথা বলবো, যাতে করে আমাদের আমাদের ঘোড়া বলেন কিংবা আমাদের গাধা বলেন ঠিক রাস্তায় থাকে। কিন্তু এই যে কথার উত্তর না দেওয়া, এটা কিন্তু ইজ আ ভেরি গুড টেকনিক, কারণ তাহলে আপনার মনোভাব কেউ বুঝতে পারবে না। অপেক্ষাকৃত কম সমালোচনাও সম্ভবত হবে তাতে কথা। সমালোচনা হয়, কিন্তু আপনি দেখবেন যে ওই সমালোচনার ওনার কোনো উত্তর নাই। ওই বিন বিন সাহেবরা উত্তর দেয়। এই যে ধরেন শফিক সাহেব উত্তর দেয়, ওনার ওনার বিষয়ে শফিক সাহেব সব উত্তর দেয়, এবং যাই যে কারণে উত্তরগুলো অনেক সময় কেচে যায়, উত্তরগুলো খারাপ হয়। শেষের দিকে চলে আসছি, একদম শেষ প্রশ্ন, মানে যেটি দিয়ে মাঝখানে কথা বলছিলেন, নির্বাচন বহুল আলোচিত সময় এপ্রিলে। আপনি বলছিলেন যে অসুবিধাজনক সময়ে নির্বাচন হওয়ার জন্য বিএনপি আপত্তি করছে, আর সেনাপ্রধানের অবস্থানের সাথে সেটি মিলছে না। এখনো অনেকের সন্দেহ, বিএনপি অনেক সহ অনেকেই সন্দেহ করছেন, আসলে কি এপ্রিলে নির্বাচন হবে? উনি যেহেতু বলেছেন এপ্রিলে ওনাকে নির্বাচন করতেই হবে, না করলে উনি যে ভাওতা দিয়েছেন সেটা আরেকবার প্রমাণিত হবে, ওনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। ফলে ওনার পক্ষে এপ্রিলের পরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওই যে ওরা এগিয়ে আবহাওয়া, আসার সুযোগ রোজা আছে। ইত্যাদি, বিএনপি বলছে যে এগুলো সব মিলিয়ে একটা ইস্যু তৈরি করা হবে সেই সময়, মানে এরকম কোনো ইস্যু দিয়ে নির্বাচন আর পিছিয়ে দেওয়ার কোনো উনি যদি সম্ভাবনা? সেগুলা সত্যিই করেন, উনি যদি সেগুলা সত্যিই করেন, তাহলে তো ওনার উপরে মানুষের আস্থা শেষ হয়ে যাবে।
তখন প্রমাণিত হবে যে ইলেকশন নিয়ে তার আসলে সদিচ্ছা নেই। ফলে ওনাকে ইলেকশন করতে হবে, এপ্রিলের মধ্যে করতেই হবে, কোনো উপায় নাই। এবং তারিখও তো তারা দিয়েছেন একটা। প্রথমার্ধে। ফলে এর, হ্যাঁ, এটা করতেই হবে, 15 তারিখের মধ্যেই হয়ে যাবে এপ্রিলে তারা বলেছেন। 14 তারিখে হবে না, পহেলা বৈশাখ। হুম। ফলে নিশ্চয়ই এটা 13 তারিখ 12 তারিখ কোন একটা সময় হবে, অথবা 15 তারিখে হবে, পয়লা বৈশাখের পরের দিন। এবারও গাধার মূর্তি, অমুকের মূর্তি, তমুকের মূর্তি একটা বানাবে কিছুই, তার সংস্কৃতি উপদেষ্টা। তো এগুলো একটা কিছু তৈরি করবে। তো করে তারা পয়লা বৈশাখ করে হয়তো ইলেকশনটা করবে, অথবা আগে করবে, যাই করুক, এটার পরে যাওয়ার তো কোনো সুযোগ তার নাই। এটা করলেই তো উনি ভাওতা দিয়েছেন, এটা প্রমাণিত হবে। তাহলে ফলে ওনার মানে আর অনেক উপায় নেই। অনিশ্চয়তা, আপনাদের কাছ থেকে অনেকবার শুনতাম যে কবে হতে পারে নির্বাচন, অনেক রকম মানে অনিশ্চয়তা ছিল। তাহলে সেই সব কেটে গেল, এখন এপ্রিলে নির্বাচন, এটি মোটামুটি স্পষ্ট হয়ে গেল আমাদের সামনে। এটা তাকে করতেই হবে, উনি না করলে উনি ভাওতাবাজ হিসেবে প্রমাণিত হবেন। উনি যে নাটক করেন এটা মানুষ বুঝবে। ফলে ওনার পক্ষে পিছিয়ে আসা বুঝলে সম্ভব কি না। আসা এখন যায়? এখন যদি এরকম একটা পরিবেশ তৈরি করা হয় যে পরিবেশের কারণে ইলেকশন হবে না, মানুষ কিন্তু ওনাকে দুষবে এবং ওনার সরকারকে দুষবে। দুষলেই বা কি যে এই আসে যায়? পরিস্থিতি, না দুষলে কি আসে যায়, সেটা তো জনগণ কি জিনিস বাংলাদেশের, এটা শেখ হাসিনা টের পেয়েছেন, তাই 15 না? বছর ফলে বেশি সময় লাগলো তার সেটা টের পেতে। না, 15 বছর যে লাগবে এমন কোনো কথা নাই। এরশাদের 9 বছর লেগেছিল, তাই না? তো কার কয় বছর লাগবে এটা বলা মুশকিল, কিন্তু এটা তো ঠিক, এটা তো আমরা বুঝতে পারছি যে সেনাবাহিনী ডিসেম্বরে নির্বাচন চায়। তাহলে নিশ্চয়ই এপ্রিল মাসের পরে উনি এটা চলে যেতে চাইলে নিশ্চয়ই সেনাবাহিনী সেটা চাইবে না, অন্যরাও চাইবে না, আমলারাও চায় আগে নির্বাচন হোক। কেননা সবাই একটা লেজিটিমেট গভর্নমেন্টের আন্ডারে সার্ভ করতে চায়। বাচ্চা কাচ্চা নির্দেশ শুনে, তাদের ধমকাধমকি শুনে, পড়ালেখা কইরা আসেন এইসব শুনে, তাই না, পরীক্ষা দেন অটো পাস, এই অটো পাসদের কথায় কি দেশ চলবে? এটাই কি আমাদের দেশের কথা ছিল? এটাই সংস্কার? তো এটা তো চলবে না। ফলে এটা উনি এপ্রিলে ইলেকশন না দিলে আহ, অত্যন্ত একটা, আমি বলবো যে বিব্রতকর পরিস্থিতি হতে পারে, এবং সেই বিব্রতকর পরিস্থিতির জন্য মানুষ তাকেই দোষ